সাকিব আল হাসান মুড সুইংয়ের দারুণ এক দৃষ্টান্ত। কখনো সিরিয়াস তো কখনো মুখে হাসি, কখনো শান্ত কখনো রাগী। গেল 2 দিনের ব্যস্ততায় সাকিব ঘটিয়েছেন এমন সব ঘটনা যেখানে টাইগার অলরাউন্ডারকে ঘিরে উঠেছে ঠিক বেঠিকের প্রশ্ন। বিসিবি সভাপতি থেকে শুরু করে সাধারণ ভক্ত প্রত্যেকের সাথে দেখা গেছে সাকিবের ভিন্ন ভিন্ন চরিত্র। কখনো সেঞ্চুরি করে পুরস্কার চাইছেন, তো কখনো 0 রানে আউট হয়ে ক্ষুব্ধ হচ্ছেন, কখনো ভক্তকে মারতে যাচ্ছেন, আবার কখনো ডেকে অটোগ্রাফ দিচ্ছেন। সাকিবের বিচিত্র সব রূপ তুলে ধরেছেন মাহাদি হাসান। সময় প্রায় 48 ঘন্টা। সাকিব আল হাসান মানুষ একটাই, তবে এই একই মানুষের রূপ দেখা গেছে মোট 4টা। আজকে আমি পাবন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাবন ভাই, এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা। সুপার লিগটা যদি আমাদের T20 ফরম্যাটে হতো, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো। অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটা একটু যদি কেউ চিন্তা করতো, তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো। এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত। অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো, যেহেতু আমরা T20 ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো, অল্প দিনে শেষ হয়ে যেত, সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত। যে কোনো কারণেই হোক করেনি, বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভাই, আমি ছিলাম হচ্ছে আমেরিকাতে, যেখানে যারা ডিসিশন মেকার তারা নিবে ডিসিশন। আমি যেদিন হব সেদিন নিব এরকম। আমি যেদিন হব সেদিন নিব এরকম। মাদারীপুরে গেছেন শোরুম উদ্বোধন করার জন্য। সেখানে হয়েছিল সমাগম অনেক ভক্তের। প্রচণ্ড গরম, প্রচুর ভিড়, কিন্তু তিনি যেন ঠান্ডা জমাট বরফ। সেই অনুষ্ঠান শেষ করেছেন ধৈর্যের সাথে। হই হুল্লোড়ের মধ্যেও ছিল হাসি মুখ। মাদারীপুরের শোরুম ওপেনিংয়ে যত মানুষ ছিল তার সিকি ভাগ নেই ফতুল্লার ডিপিএলে। তবু অতি আবেগী ভক্তের কাণ্ডে সকাল সকাল ধৈর্য হারালেন সাকিব। ধৈর্য যে হারাবেন সেটা বোঝা গিয়েছিল যখন মাঠে ঢুকছিলেন। সেই সময়টাতেই শাসানো, মাঠ দিতে উদ্যত হওয়া তোলপাড় হয়ে গেল দেশে। বহু আগের একটা ইন্টারভিউতে সাকিব আল হাসান ভবিষ্যৎ বলে দিয়েছিলেন তার মিডিয়াকে নয়, বরং মিডিয়ারই তাকে সবসময় লাগবে। কি ভেবে সেটা বলেছেন কে জানে। খেলাধুলার ইতিহাসে ক্রীড়াবিদ আছেন অনেকে, তবে সময়ে অসময়ে মাত্র 48 ঘন্টার ব্যবধানে এতগুলো মুড সুইং, রূপ বদলানো সাকিবের সাথে তুলনা হতে পারে সম্ভবত কেবল দিয়েগো আর্মান্দো মারাদোনারই। মাহাদি হাসান, 71। দর্শক, আমরা দেখছিলাম সাকিব আল হাসানের ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন সময়ে আসলে কখনো মেজাজ হারাচ্ছেন, কখনো ঠান্ডা রাখছেন। এই দায় কি শুধুই সাকিব আল হাসান, নাকি তার পেছনে আসলে অন্যদেরও এই দায় রয়েছে? সেই দায় তারা কিভাবে এড়ায়, এ নিয়ে আলোচনা করতে চাই। এবং অবভিয়াসলি আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় T20 আছে, সেসব নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত থাকবেন ট্যুর বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, শুভ সকাল। আমরা যদি গতকালের কথা বলি, ঠিক এই সময় থেকে মোটামুটি পুরো সব গণমাধ্যম, আপনি হাতে সোশ্যাল মিডিয়া নেন, হাতে ফোন নেন, সেখানে দেখবেন সাকিব আল হাসান তার ভক্তের সাথে কী কাণ্ড ঘটিয়েছেন। টেলিভিশন খুললে সাকিব আল হাসান সব জায়গায়। আবার যখন বিকেল, তখন আমরা আবার দেখতে পেলাম সাকিব আল হাসান ভক্তকে ডাকলেন, অটোগ্রাফ দিলেন। এই যে এই ব্যাপারগুলো, সেখানের দায় কি শুধুই সাকিব আল হাসানের কিনা? কারণ সাকিবের সকালবেলার যে ঘটনাটা যেখানে ঘটেছিল, সেখানে সাকিবকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার যে দায়িত্বটা, সেটা যাদের কাঁধে ছিল তারা পালন করতে পেরেছিলেন কিনা? সাকিবকে যে আমরা এভাবে দেখতে পাচ্ছি, সেই দায়টা আসলে কাদের? ধন্যবাদ, শুভ সকাল। বিসিবির সাথে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, তো সেখান থেকে বলতে পারি এই দায় বিসিবি এড়াতে পারবেন না। কারণ প্লেয়ারদের নিরাপত্তা দেওয়া, খেলায় যে কোনো রকমের সুষ্ঠু নিরাপত্তার ব্যবস্থাটা করা, সেটা কিন্তু বিসিবির দায়িত্ব। যারা দায়িত্বে ছিলেন তারা কোথায় ছিলেন বা কেন তারা এটা করতে পারেন নাই, অথবা যে দর্শকরে বা অতি উৎসাহী আবেগী সাকিবের ফলোয়ারকে দেখলাম তার সিগনেচার নিতে গেছেন, তিনিও যে
বিসিবির কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন কিনা সেটাও কিন্তু আমরা জানি না, হতেও পারেন তিনি মাঠে ওই রকম কোনো একজন হবেন, বাট ফ্যাক্ট রিমেন্স এইরকম নিরাপত্তার অজুহাতে যদি কেউ ঢুকেই পড়ে মাঠে, এটা কিন্তু প্লেয়ারদের জন্য, কর্মকর্তাদের জন্য, সবার জন্যই কিন্তু একটা শঙ্কার ব্যাপার। সেই জায়গাটা থেকে আমি বলবো যে এটা দারুণভাবে বিসিবির ব্যর্থতা। বিসিবি এটা ভালোভাবে ওনারা আরো পর্যবেক্ষণ করে এবং অন্য সুন্দরভাবে এটা আয়োজন করবে, সেটাই আমরা আকাঙ্ক্ষিত। বাট আমি সাকিবের এই আচরণ থেকে আপনাকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, ওনার পাশে আমাদের দেশের একজন প্রখ্যাত কোচ, ওনার শিক্ষক, উনি দাঁড়িয়েছিলেন। ওনাকে আমরা দেখলাম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে, উনি কিছুই বললেন না। সাকিবের এই উদ্ধত আচরণে উনি অন্তত সাকিবকে নিবারণ করার চেষ্টা করা উচিত ছিল। এটা কিন্তু খুব দুঃখজনক আমার কাছে লেগেছে। সাকিব অনেক কর্মকাণ্ডেই নিজেকে বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং আমরা অনেক জায়গায় তার বিভিন্ন আচরণে আহত হয়েছি, অনেক আচরণে আশ্চর্য হয়েছি, অনেক আচরণে ব্যথিত হয়েছি। এখন এটা আমাদের সয়ে গেছে যে এটা সাকিবের থেকে আশা করতেই পারেন, কারণ সাকিব যেইভাবে সবসময় আচরণ করেন, উনি যেই মানের খেলোয়াড়, ওনাকে দেশে মানুষজন যত পছন্দ করেন, বিশ্বে ওনার যতটুকু পরিচিতি আছেন, ওনার আচরণ সংযত হওয়াটা ছিল যুক্তিসঙ্গত। কিন্তু উনি হয়তোবা প্রায় দেখেছি উনি মেনি প্লেসেস উনি কিন্তু ওনাকে সংবরণ করতে পারেননি। উনি কিন্তু ওনার এক্সপোজারটা যেটা দিয়েছেন, এটা থেকে কিন্তু আমরা সবসময় ভাবতেই পারি যে সাকিব আসলে প্লেয়ার যত বড় মানেরই হোক, তিনি কিন্তু তার আচরণটা ততটা সেই রকম উঁচুতে নিতে পারেন নাই। আপনি বলছিলেন যে তিনি আরেক জায়গায় পলিটিক্যাল একটা মিটিং এ গেছেন বা যেখানে তিনি কোনো একটা কাজে গেছেন, সেখানে যে খুবই ঠান্ডা মেজাজে উনি কাজ করেছেন। আপনাকে মনে রাখতে হবে উনি এখন পলিটিশিয়ান। His future is in politics, his not future is in cricket anymore. So উনি ওইখানে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছেন বলেই হয়তোবা তিনি ওইখানে সংযত। আর এখানে ক্রিকেট বোর্ডের সাথে আমরা দেখছি অনেকে খুব উৎসাহ করছেন। এই জায়গাটাতেই যদি আসলে বলি যে যখন আসলে সাকিব আল হাসান মাঠে নামার সময়টাতে থাকেন, তখন তো তার নিরাপত্তা, তার সব ধরনের ইস্যু সামলাবে ক্রিকেট বোর্ড। তিনি যখন পাবলিক প্লেসে যাচ্ছেন, যাদের আয়োজনে তিনি সেখানে যাচ্ছেন, তার নিরাপত্তার দায়িত্বটা সেখানে, এবং তিনি যখন পাবলিক প্লেসে নিজেকে নিয়ে যাবেন, তখন তিনি নিশ্চয়ই মানসিকভাবে সেই প্রস্তুতিটা নিয়েই রাখবেন যে তার দিকে আসলে তার ভক্ত সমর্থকরা অতর্কিতভাবে চলে আসবে, ছবি তুলতে চাইবে। কিন্তু তিনি যখন আসলে গুরুত্বপূর্ণ কথা বলছেন, মাঠের একপাশে দাঁড়িয়ে ম্যাচ নিয়ে কথা বলছেন, যে কোনো কিছু হতে পারে, তখন যখন আসলে তাকে বিরক্ত করা হবে, এই যেই ব্যাপারগুলো, সেই জায়গাটাতে আসলে বলতে চাচ্ছি যে বিসিবির দায়িত্বটা আসলে তারা কতটা ঠিক মতো পালন করতে পারলো, বা আপনি বলছিলেন পলিটিশিয়ান, এখন তাকে সেই ব্যাপারটাও দেখতে হচ্ছে। মানে দুই জায়গায় দুই ভিন্ন রকম আচরণ যে আমরা দেখতে পাচ্ছি, সেটার পেছনেও তো আসলে কারণটাও ভিন্ন। অবশ্যই কারণ ভিন্ন কণা, এবং বিসিবি, আমি আপনাকে আগেই বললাম, বিসিবি এই দায়িত্ব এড়াতে পারবেন না যে ওনারা কেন দিতে পারেন। তবে একটা কথা আপনাকে মনে করাতে চাই, আপনার মনে আছে কিনা, মাশরাফি টিম ক্যাপ্টেন ছিল, মাঠে খেলছিলেন, একজন দর্শক ভিতরে চলে গিয়েছিলেন, মাশরাফি তাকে কিন্তু আগলে রেখেছিল। সিকিউরিটিরা যখন তাকে ধরতে গেছেন, মাশরাফি কিন্তু কোনো বিরূপ আচরণ করেন নাই। সাকিব আরো সংযতভাবে এটা করতে পারতেন, হয়তো উনি ভালো জানেন কি পরিস্থিতিতে উনি কেন এটা করেছেন, বাট এটা সাংঘাতিকভাবে দৃষ্টিকটু আমাদের লেগেছে। এবং এই জিনিসটা বিসিবি কেন ওনার নিরাপত্তা দিতে পারলেন না, বা শুধু সাকিব আল হাসান তো নয়, আসলে গতকালের যে ম্যাচ ডেটা ছিল, শেখ জামাল প্রাইম ব্যাংক ছিল, সেখানে বাংলাদেশের সব সুপারস্টার ক্রিকেটাররা পারফর্ম করছেন। সেই জায়গায় শুধু সাকিবের বেলায় তো না, অন্যদের বেলায়ও তো এই ধরনের ঘটনা আসলে ঘটতে পারতো। কিন্তু তার মানে আসলে এই জায়গাগুলোতে কখনোই আসলে এই ভাবনাগুলো কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে ভাবেনি না। আমরা এর আগেও দেখেছি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডিপিএল চলাকালে মাঠের মধ্যে সিএনজি ঢুকে গেছে ক্রিকেটারদের খাবার দিতে না কিসের জন্য। এই যে এই ব্যাপারগুলো, এগুলো তো আসলে চোখে লেগে থাকে, সেগুলো নিয়ে তো আসলে সমালোচনা হবেই। আপনার সাথে অনেকবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমাদের অব্যবস্থাপনা, অপরিকল্পিতভাবে অনেক কাজ করা। এটা বিসিবি যারা দায়িত্বে আছেন, এগুলো সবকিছু যদি আপনি বোর্ড প্রধানকে দোষ দিতে থাকি আমরা, সেটা বোধহয় সঠিক না। বাট বিসিবিতে যারা এই দায়িত্বগুলোর জন্য নিয়োজিত আছেন, তাদের কিন্তু অনেক বেশি খেয়াল রেখে অনেক কাজ করতে হয়। তারা যদি শুধু মনে করেন আন্তর্জাতিক খেলা যখন হবে তখনই শুধু তাদের এই কর্মঠোর আরো বেশি করে দেখাতে হবে তাদের কাজ, সেরকমটা না। আসলে এই লোকাল লিগগুলো ইজ অলসো
ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আস। এবং এইখানে আমাদের, আপনি যেমনটা বলছিলেন, আমাদের সমস্ত প্লেয়াররা ছিলেন, যে কোনো প্লেয়ারে যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হোক, এইটার থেকে নিরাপত্তা দেওয়ার কিন্তু অনলি জায়গা হচ্ছে বিসিবি, তাদের আয়োজন থেকে তারা নিরাপত্তাটা দিবে। আমার মনে হচ্ছে আমরা অবশ্যই এই জায়গাটায় ফেল করেছি, এবং আমরা অনেক জায়গায় দেখেছি, আমাদের শুধুমাত্র সাকিবকে না, যে কোনো প্লেয়ারকেই যখনই সুযোগ পায়, অনেক আবেগতাড়িত অনেক সমর্থক আছেন, তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন, তাদের সাথে ছবি তুলতে চান, অটোগ্রাফ নিতে চান। এটা কিন্তু স্বাভাবিক, এটা হচ্ছে খ্যাতির একটা বিড়ম্বনা। সেটা কিন্তু যারা সঠিকভাবে সামলে নিতে পারছেন, তাদেরকে আমি বলবো, সচিন তেন্ডুলকারের মতন উনি কিন্তু কখনোই আপনি দেখবেন না কোনো আচরণে কোথাও দেখেছেন যে ওনার নামে কোনো বিদ্রুপ বা ওনার নামে কোনো বিরূপ কোনো রকমের মন্তব্য আমরা কোথাও পেয়েছি। তো এইরকম তাদেরকে অবশ্য সেই সময় সোশ্যাল মিডিয়াটাকেও আসলে এইভাবে তাদেরকে ফেস করতে হয়নি, এটাও তাদের জন্য একটা ব্লেসিংস হয়তোবা। ছিল। এখনকার সময় আসলে হয়তোবা। ক্রিকেটারদেরকে যেভাবে, কারণ যে ঘটনা ঘটেছে যেভাবে আসলে আমরা দেখেছি, সবকিছু মিলিয়ে দায়টা আসলে উভয় পক্ষের। কিন্তু আপনি আসলে যেটা বলছিলেন, সাকিব আসলে যে মাপের ক্রিকেটার, তাকে আসলে সব দিক বিবেচনা করে মাথা ঠান্ডা রেখেই আসলে চলতে হবে, এটাই। কারণ তিনি তো সুপারস্টার, বা যদি বলি অনেক ক্রিকেটারের, উঠতি ক্রিকেটারের আইডল। সেদিক থেকে ইমরোজ আহমেদ, আমরা যদি Absolutely. একটু আজকের ম্যাচ আছে সেটা নিয়ে ছোট্ট করে একটু কথা বলতে চাই। প্রত্যেকেই আসলে বলছে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে বাংলাদেশ বেশ ডিফেন্সিভ খেলছে, বা শুধুমাত্র গতকাল কোচও বলছিলেন, যে সহকারী কোচ তিনি বলছিলেন যে জয়টা, সিরিজ জয়টাই হচ্ছে তাদের প্রথম টার্গেট। সে কারণেই কি এত ডিফেন্সিভ কিনা, বা আপনি ওভারঅল কিভাবে দেখছেন? আমি কিন্তু খুব একটা যে অন্য কোনো মন্তব্য দিব সেটাও কিন্তু বলার খুব একটা সুযোগ নাই। আপনার মনে আছে কিনা, আমরা এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে এই বৃষ্টির ভিতরে আমরা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে গিয়েছিলাম। সেই সময় অনেক আলোচনা হয়েছে, আমরা হারিয়ে গেলাম, মনোবল নিয়ে গেলাম, এই মনোবলে কাজ হবে না, এইরকম কথা তখনও বলা হয়েছে বড় দুইটা মানের দলকে আমার হারানোর উপরে। এখন জিম্বাবুয়ের সাথে খেলার সময়, এখন যদি আমরা বলি যে জিম্বাবুয়ের সাথে সিরিজ হেরে গেলে আমাদের মনোবল কমে যাবে, এবং সেটার জন্য আমরা খুব সংযমী ভাবে খেলছি, যেরকম আমি বলতেই চাই, আমাদের দলটার সাথে জিম্বাবুয়ের দলটা বিরাট একটা পার্থক্য আছে। যে দলটা উগান্ডার সাথে হেরে বিশ্বকাপেই কোয়ালিফাই করে নাই, তাছাড়া তাদের প্লেয়ারদেরকে যদি আপনি মাঠে খেলতে দেখেন, আপনি কিন্তু দেখবেন যে তারা কিভাবে ব্যাটিং করছে। আমার কাছে মনে হচ্ছে অনেকেই খুব নতুন ভাবে ব্যাটিং করতে এসেছেন, এবং জিম্বাবুয়ের দলটা ততটা পরিপক্ক না। সেই দলের এগেনস্টে দুইবার আপনি টসে জিতে আপনি বোলিং নিচ্ছেন, শুধুমাত্র যে আপনি এনশিওর করতে চাচ্ছেন আপনি জিতবেন। আমার কাছে মনে হয়েছে আমাদের টিম ক্যাপ্টেন শুড হ্যাভ বিন মোর অ্যাগ্রেসিভ। উনি ব্যাটিংটা নিলে আমরা যেটা দেখতে চাই, বিকজ টি-20তে অ্যাকচুয়াল আপনি ব্যাটিং আমাদের এখন যেমন ভাবে চলছে, দুইটা খেলায় যদি আপনি দেখেন, পাওয়ার প্লেতে এক খেলায় আমরা 34 করেছি, আরেক খেলায় 44 করেছি। এটা কিন্তু পাওয়ার প্লের কোনো রান স্কোরিং আমরা করি না। হ্যাঁ, টার্গেট আপনার কম, আপনি ওই টার্গেট কম বলে হয়তো বা আপনি ওইভাবে আচরণ করেছেন, স্লো খেলেছেন, কিন্তু আমরা চাচ্ছিলাম আরো এগ্রেসিভ খেলা। এবং আমাদের দলটা নতুন করে আমরা অনেকবারই বলছি, অনেকেই বলেছি যে টি-20তে আমরা আস্তে আস্তে একটু ভালো হচ্ছি। সেই জায়গায় ভালো থেকে যদি আপনি বলেন, আমার কাছে মনে হয়েছে আমরা খুব টিমিড ছিলাম, আমরা ততটা ভালো খেলি নাই, এবং মানে জিম্বাবুয়ের দলটা জিম্বাবুয়ের বিপক্ষে যে পারফরমেন্সটা সবাই এক্সপেক্ট করেছিল, সেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি। হয়তো আজকের ম্যাচেও পাবো না, কারণ যেটা আসলে শুরুতেই বলছিলাম যে 3-0 আগে করবে স্কোর লাইন, তারপর হয়তো বাংলাদেশের অ্যাগ্রেশন আমরা দেখতে পাবো। তারপরেও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলুক, সেই প্রত্যাশায় রাখতে চাই। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।